এবং আজকে কে কোথা থেকে ক্লাস করতেছিল। এই তো নওরিন। আসলে সবার লাইফে ব্যস্ত হয়ে গেছে, মেডিকেলের প্রেশার তো জানোই, তোমাদেরও তো অনেক প্রেশার দিচ্ছে। তো এই আগের মতো আসলে সবার সাথে কথাবার্তা হয় না, চলতেছে আর কি। তো রিধি আদাব, তো রিধি বলতেছিল, রিধি মনে হয় কমেন্ট করছিল যে ভাইয়া 8টার দিকে ক্লাস নেন। তো রিধির মনে হয় অন্য জায়গায় পড়া আছে আর কি, এই জন্য। তো আজকে হচ্ছে আমরা মেইনলি কি করব, আজকে হচ্ছে যে আমি আহ, তোমরা যারা গ্রুপে অ্যাক্টিভ আছো তোমরা হয়তো খেয়াল করছো যে আমি মিম হচ্ছে এইচএসসি 21 ব্যাচ। আরে মিমের তো খুবই সেন্সিটিভ সময়, তাহলে তো মিমের জন্য আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফ্রম বেইলি রোড, মিম ফ্রম খুলনা। আর রোবান হচ্ছে আমাদের সাথে 23 ব্যাচের। রোবান হচ্ছে একদমই নতুন, তো রোবান হচ্ছে ফরিদপুর থেকে। চলে যাচ্ছ, আচ্ছা ঠিক আছে। কিন্তু যখন তোমরা কলেজে উঠবা, যারা এসএসসি এর আছো, তোমরা যখন কলেজে উঠবা তখন কিন্তু এই ভাইয়ার ক্লাস হচ্ছে ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে। রিচি ফ্রম এইচএসসি 22, তানহা ফ্রম সিলেট, তো মুন ফ্রম ঢাকা। তো আমিও ঢাকা থেকে আসি বর্তমানে। তো যেটা বলছিলাম যে আজকে ক্লাসটা কী নিয়ে অ্যাকচুয়ালি, তো ভাইয়া আসলে ইন্টারের যে এইচএসসি সেকেন্ড পেপারে যে দ্বিতীয় অধ্যায়, ওখানে দেখবা যে ঘাস ফড়িং নামে একটা টপিক আছে। তো ঘাস ফড়িংয়ের উপরে ভাইয়া 3টা ক্লাস নিয়েছি। তো ওই 3টা ক্লাসের উপরে আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব। যে এমসিকিউগুলো হচ্ছে আমাদের মেডিকেলে আসতে পারে বা যে কোনো অ্যাডমিশনে আসতে পারে, মেন কথা অ্যাডমিশনের জন্য বা এইচএসসি এর জন্য কিছু কোশ্চেন হচ্ছে আমরা সলভ করব। এবং এমসিকিউ সলভ করার যে টেকনিকটা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিব আর কি। তো ইসমাইল তো এইচএসসি 23, মিতু ফ্রম কুমিল্লা, তারপরে হচ্ছে তানহা 22 ব্যাচের, তারপর ইফতি ফ্রম আরামবাগ, মুন 22 ব্যাচের, রিধিও 22 ব্যাচের। ও আচ্ছা 22 ব্যাচের, তাহলে 22 ব্যাচের জন্য তো আরও ভালো, তাদের একটা রিভাইজ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। এখন কথা হচ্ছে তোমরা যদি ঘাসফড়িংয়ে যে ভাইয়া যে ক্লাসগুলো নিছি বা ঘাসফড়িং যদি পড়া না থাকে, তাহলে কিন্তু আজকে ক্লাসে মজা পাবা না। কারণ আজকে হচ্ছে কোশ্চেন সলভ, তো কোশ্চেন সলভের ক্লাসে তখনই মজা লাগে যখন তোমরা মোটামুটি পারবা। আর আরেকবার বলে নেই যে আমার সাউন্ড যদি একটু মোটা মোটা শোনায় বা একটু রোবোটিক শোনায়, তাহলে মনে করবা যে এটা ফেসবুকের প্রবলেম, ঠিক আছে। তো যারা আমার আগের ভয়েস পরিচিত বা চিনো, তারা ধরতে পারবা জিনিসটা যে ভাইয়ের ভয়েস তো এরকম না। তো ইয়েস, মোস্ট ওয়েলকাম মিম। ওয়ালাইকুম আসসালাম বুশরা। গ্রাস হপার, এক্স্যাক্টলি গ্রাস হপার। আচ্ছা চলো, আমরা অনেক কথা বললাম, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, কারণ বেশি স্টুডেন্ট থাকলে হচ্ছে ক্লাস করতে অনেক মজা লাগে। আর তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যেন তোমাদের যারা মানে একটু অর্থের অভাবে পেইড কোর্স করতে পারে না, তাদের জন্য যাতে বেনিফিশিয়াল হয়, এই জন্য ক্লাসটা শেয়ার করে দাও এবং তাদেরকে মেনশন করে দাও। তো আমরা বিসমিল্লা বলে তাহলে শুরু করে দিচ্ছি। তো ওকে, আই হোপ তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি। হ্যাঁ রোবান ভাইয়া তো হচ্ছে বায়োলজি ছাড়া আর কিছু পড়াতে পারি না। ভাইয়া আসলে মেডিকেলের পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকায় অন্য কিছু নিয়ে যে কিছু করব সেই সময়টা করতে পারি না। প্লাস মনে করো যে মেডিকেল এখন 4th ইয়ারের শেষের দিকে, তো তো লাস্টের দিকে অনেক বেশি প্রেশার, দৌড়াদৌড়ি। তানহা বলতেছে যে স্ক্রিন দেখা যাচ্ছে। তো বাকিদের কি অবস্থা, বাকিরা সবাই কি দেখতে পাচ্ছ? আচ্ছা, সিনথিয়া বলতেছে দেখতে পাচ্ছি। জোড়া মৌমাছি। বইয়ে ঘাস ফুরিং না দিয়ে যদি মৌমাছি দিত তাহলে একটা মজা হইতো। তো অনেকে আসলে নতুন যে ভাইয়াকে চিনো না, তো ভাইয়া হচ্ছে শহীদ তাজউদ্দিন মেডিকেলে পড়াশোনা করতেছি। তো যারা এখন মেডিকেল অ্যাডমিশন দিবা তারা আস্তে আস্তে জানবা। আমি যখন মেডিকেল অ্যাডমিশন দিব, মানে 2017 সালে দিয়েছিলাম, তখন আমি নিজেও হচ্ছে যে সব মেডিকেলের নাম জানতাম না। তো মেডিকেল অ্যাডমিশন দেওয়ার ঠিক আগে হচ্ছে আমি সবগুলো মেডিকেলের নাম মুখস্থ করছিলাম আর কি। তো আমি 2017 সালে এইচএসসি দিয়েছিলাম এবং আমার মেডিকেলও 2017-তে ছিল। ভাইয়া ফার্স্ট টাইমার ছিলাম। তো একদম মেডিকেলের জন্য খুব ডেডিকেটেড ছিলাম। তো টেনশনে রাতে ঘুম হইতো না। পরীক্ষার আগে তো মনে করো যে কান্না আসতো। পরীক্ষার আগের যে 1 সপ্তাহ প্রতিদিন আমার কান্না আসতো, আল্লাহ আমি তো কিচ্ছু পারি না, হ্যাঁ আমার মেডিকেলে না হইলে তো আমার কোথাও হবে না। তো
মানে খুবই কান্না আসতো ওই টাইমগুলা। কি ভয়ানক যে ছিল, মানে আমি বলে বুঝাতে পারবো না। তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবা বা যে কোনো অ্যাডমিশন দাও, দেখবা যে কান্না আসতেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো আমাদের প্রথম কোশ্চেন আসি, যে আমরা তাহলে সলভ করে ফেলি। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে নিচের কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়? আমরা পরীক্ষাতে যে জিনিসটা ভুল করি মেডিকেল অ্যাডমিশনের সময়, দেখবা কোশ্চেনগুলো না একটু কেমন একটা, মানে কি বলে, ছদ্মবেশ ধরে থাকে বা একটা ফাঁদে ফালানো ট্রাই করে তোমাকে। আমরা পরীক্ষার হলে কি করি, খুব তাড়াতাড়ি কি করি, যে লাস্টে যে নয় কথাটা লিখে রাখছে এই কথাটা হচ্ছে আমরা খেয়াল করি না, আমরা সুন্দর করে অ্যান্সারটা দাগায় ফেলি। তো অনেক হচ্ছে অ্যান্সার বলে দিচ্ছ। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু ডিসকাস করব যে অ্যান্সারগুলো কীভাবে আসছে। তাহলে যেটা সুবিধা হবে যে তোমাদেরও রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো আচ্ছা, তো বলছে যে ঘাসফড়িংয়ের মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয়। তো এখন ভাইয়া হচ্ছে ক্লাসে প্রথম ক্লাসে হচ্ছে আমি পড়াইছিলাম যে ঘাসফড়িংয়ের মাথার মধ্যে কি কি অংশ থাকে। তো এখন দেখো যে ঘাসফড়িংয়ের যে মাথাটা, তো মাথার মধ্যে আমরা পড়ছিলাম যে একদম বাইরে কি থাকে, হেড ক্যাপসুল থাকে, তাই না? হেড ক্যাপসুল থাকে। কি থাকে? হেড ক্যাপসুল থাকে। হেড ক্যাপসুল থাকে। হেড ক্যাপসুল থাকে। বা হেড ক্যাপসুলের আরেকটা নাম কি? এপিক্রেনিয়াম। এপিক্রেনিয়াম। এপি মানে উপরে, আর ক্রেনিয়াম মানে হচ্ছে যে খুলি, উপর দিকে যে খুলি। ও রিধি বলছে নেটের জন্য সমস্যা হচ্ছে। সমস্যা নাই রিধি, তুমি যতটুকু পারো দেখো। হ্যাঁ, যতটুকু পারো দেখো, পরে হচ্ছে দেখে নিও, সমস্যা নেই। আর ভাইয়ার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি সবগুলা ক্লাস হচ্ছে ওখানে দিয়ে রাখি, যাতে যারা মিস করে ফেলে তারা যাতে পরে আবার দেখতে পারে, ঠিক আছে? তাহলে ঘাসফড়িংয়ের যে মাথার যে কঙ্কালটা বা খোলস, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? হেড ক্যাপসুল বলা হচ্ছে, বা এপিক্রেনিয়াম বলা হচ্ছে। এপি মানে হচ্ছে উপরে, আর ক্রেনিয়াম মানে হচ্ছে খুলি। তো খুলির উপরে মানে উপরে যে খুলি, এপিক্রেনিয়াম। তো এখানে অনেকগুলা অংশ আছে। তো কি কি অংশ আছে ওখানে হচ্ছে যে তোমরা পড়বা, ভাইয়া হচ্ছে আগে পড়াইছি, যে ওখানে হচ্ছে কি আছে, ভার্টেক্স আছে। কি আছে? ভার্টেক্স আছে। ভার্টেক্স আছে, তারপরে কি আছে, জেনা আছে। যে মুখের বিভিন্ন অংশ, উপরের দিকে ভার্টেক্স, গালের দিকে জেনা। তারপর আরো আছে কি, ক্লাইপিয়াস। কি আছে? ক্লাইপিয়াস আছে। ক্লাইপিয়াস আছে। ক্লাইপিয়াস আছে। তারপরে ভাইয়া বলছিলাম যে ফ্রান্স আছে। তো তোমরা তোমরা কিন্তু ভুলে কিন্তু লিখে দিও না যে ফ্রান্স। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবা। ফ্রান্স। তোমরা হচ্ছে অনেকে হচ্ছে খুব ব্রিলিয়ান্ট যে অ্যান্সারগুলো বলে দিচ্ছ। তো আমি জানি তোমরা বেশিরভাগই হচ্ছে অ্যান্সারগুলো জানো। তো আমরা রিভাইজ দেওয়ার জন্য হচ্ছে ভাইয়া হচ্ছে আরেকবার একটু রিভিউ করছি। তাহলে মাথার যে খুলি বা ওর যে হেড ক্যাপসুল, সেখানে এই অংশগুলো আছে। এখন যারা একটু খুব তাড়াহুড়া করে কোশ্চেন দেখবা, তারা অপশন দেখবা যে দেখো চারটা অপশনই কিন্তু মাথার মধ্যে আছে। ওসিলি কি জিনিস ছিল মনে আছে? ওসিলির একটা বাংলা নাম আমরা কি পড়ছিলাম, যে ওসিলি হচ্ছে সরলাক্ষী, তাই না? সরলাক্ষী। ওসিলি হচ্ছে সরলাক্ষী। সরলাক্ষী কেমন, যে মনে করো যে এটা যদি ঘাসফড়িং এর ধরো মাথা, ধরো যে ঘাসফড়িং আমাদের দিকে কিলার লুক দিছে। কিলার লুক। কিলার লুক মানে বুঝো? হ্যাঁ, যে একদম তাকাইয়ে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। ছবির বিভিন্ন পোস্টার আছে না, যে আর নায়ক এবং ভিলেন হচ্ছে একজন আরেকজনের দিকে এরকম তাকায় আছে, একদম কিলার লুক দিচ্ছে, কাইন্ড অফ ওইরকম আর কি। তো মনে করো ঘাসফড়িং তোমার দিকে তাকিয়ে আছে। তো এখন ঘাসফড়িং এর যে এই যে এগুলা, এই দুইটাকে আমরা কি বলছি, ঘাসফড়িং এর যে চোখ বলা যায়, পুঞ্জাক্ষী বলে, তাই না? এই জিনিসগুলোকে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী বলা হয়। তো ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষী, এই দুই পুঞ্জাক্ষীর মাঝখানে কিছু ছোট ছোট আবার এক্সট্রা চোখের মতো থাকে। মনে করো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মনে হয় যে ঘাসফড়িং এর কপালে তিনটা টিপ পড়াই দিছে, তাই না? ঘাসফড়িং এর কপালে তিনটা টিপ পড়াই দিছে। এই জিনিসগুলাই আসলে কি ছিল, ওসিলি বা হচ্ছে সরলাক্ষী। তো সিনথিয়া তুমি হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কি ভয়েস কি রোবটের মতো বানাই দিছে নাকি এখনো ঠিক আছে।
তো ওসিলি বা সরলাখি। তাই এখন দেখো, তোমার মাথায় হিট করতে পারে যে ভাইয়া, যে ওসিলি হচ্ছে সরলাখি মানে ঘাসফড়িংয়ের চোখের মতো একটা পার্ট, তো চোখ তো মাথার মধ্যেই থাকে, তাহলে এখানে কেন অ্যান্সার ওসিলি হবে? যে মস্তকের অংশ নয় কোনটি, ওসিলি নয়। তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া ওসিলি তো মাথার মধ্যেই থাকতেছে, তাহলে কেন এটা বাদ যাবে? খেয়াল করে এখানে বলছে কি, মস্তিষ্কের বহিঃকঙ্কালের অংশ নয়। ও, আমার আঁকা ছবি সুন্দর আয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কিসে যে দেখো ওসিলি হচ্ছে মস্তকের অংশ। দেখো খেয়াল করো যে আমার যদি চোখ, ভয়েস ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ। দেখো আমার তো চোখ আছে, চোখ তো হচ্ছে আমাদের মাথার মধ্যেই থাকে, কিন্তু এখানে বলা হয়েছে যে মস্তিষ্কের বহিঃকঙ্কালের অংশ। বহিঃকঙ্কাল মানে কি, যে মাথার খুলি। হ্যাঁ, মনে করো যে আমার মাথার খুলির মধ্যে কি আছে, কপাল আছে, তারপরে দুই সাইডে যে প্যারাইটাল বোনস আছে, পেছনে অক্সিপিটাল বোনস আছে, তারপর মুখের যে হাড়গোড় আছে এগুলো আছে। কিন্তু চোখ কিন্তু কঙ্কালের অংশ না, চোখ একটা অঙ্গ, বাট সে কিন্তু কোনো একটা মানে কঙ্কালের আন্ডারে পড়ে না। এই জন্যই এই ঘাসফড়িংয়ের মস্তিষ্কের বহিঃকঙ্কালের অংশ নয় হচ্ছে ওসিলি। ঠিক আছে? তাহলে দেখো যে জেনা আছে এখানে, এখানেও জেনা আছে, এপিক্রেনিয়াম আছে, এখানেও এপিক্রেনিয়াম আছে, এখানে ভার্টেক্স আছে, এখানেও ভার্টেক্স আছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লিয়ার। তো কখন জানি ভয়েস রোবটের মধ্যে বানায় দেয়, কারণ আমি অনেকবার ট্রায়াল দিয়ে আসছিলাম। তাহলে এটা সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি সবাই মানে বুঝতে পেরেছি এটা? তো এটা হচ্ছে কার কার ক্লিয়ার হয়েছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? অনেকে শুরুতেই দিয়ে ফেলছে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের মতো। তাহলে এটার অ্যান্সার কি, যে ঘাসফড়িংয়ের মস্তকের বহিঃকঙ্কালের অংশ নয় কোনটি? ওসেলি। ওসিলি মস্তিষ্ক মানে ওর যে মাথা বা মস্তিষ্ক, মস্তিষ্কের অংশ, কিন্তু মস্তিষ্কের যে বহিঃকঙ্কাল সেটার আন্ডারে আমরা ফেলতেছি না, তাই হচ্ছে এটা ওসি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো এই কোশ্চেনগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশন প্লাস এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি ভাইয়ার ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ক্লাসগুলো দেখে নিও। এই যে অনেক, যে আমাদের যারা মডারেটর তারা কিন্তু ক্লাসগুলো দিয়ে দিচ্ছে। তো এবার আসো সেকেন্ড কোশ্চেনে। এটাও কিন্তু মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মেডিকেলে এটা আসছেও। ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে ঘাসফড়িংয়ের অগ্রভাগের মানে সামনের দিকের সরু এবং শক্ত ডানাদ্বয়কে কি বলা হয়? সরু এবং শক্ত ডানাদ্বয়কে কি বলে? খেয়াল করো যে আমরা যদি ছোট্ট করে ভাইয়া যদি একটু ঘাসফড়িংয়ের ছবি আঁকার চেষ্টা করি, যদিও এখানে ছবি আঁকা বেশ টাফ, তারপরেও আমরা ব্যর্থ চেষ্টা চালাইতেই পারি। যেটা যদি আমরা ঘাসফড়িংয়ের বডি কল্পনা করি, তো তখন আমরা দেখছিলাম যে ঘাসফড়িংয়ের এরকম কিছু ডানা থাকে, তাই না? এরকম ডানা থাকে। এটা হচ্ছে ওর চোখ, এটা হচ্ছে অ্যান্টেনা, এদিক দিয়ে হচ্ছে পাটা থাকবে কিছু একটা। আচ্ছা, তো অনেকে হচ্ছে অ্যান্সার দিয়ে দিচ্ছ, তো ভেরি গুড। তো আমরা হচ্ছে এটা আরেকবার একটু রিভাইজ দিয়ে ফেলি যে এই জিনিসটা কি ছিল। অনেকেই হচ্ছে অ্যান্সার দিয়ে দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, তো খেয়াল করো যে আমরা জানি যে ঘাসফড়িংয়ের যে বুকের যে পার্টটা, এই পার্টটা কি ছিল? বক্ষ, তাই না? বুকের যে পার্টটা। তো আমরা ধরো আমরা একটু ভাই যদি একটু বড় করে রাখি, ধরো এটা হচ্ছে আমরা ধরলাম যে ঘাসফড়িংয়ের বক্ষ। ঠিক আছে, ঘাসফড়িংয়ের বক্ষ। তো ঘাসফড়িংয়ের বক্ষকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? ঘাসফড়িংয়ের বক্ষকে কয় ভাগে ভাগ করা যায়? ঘাসফড়িংয়ের বক্ষকে কয় ভাগে ভাগ করা যায়? ঘাসফড়িংয়ের বুককে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলো তো দেখি, কে পারবে, কে পারবে? আমি দেখতে চাই কে সবার আগে অ্যান্সার দিতে পারবে।
তিন ভাগে, ইয়েস, ভেরি গুড। রিচি বলছে তিন ভাগে, রিচি বলে দিয়েছে যে তিন ভাগে, তিন ভাগে, ভেরি গুড। আর কে কে পারতেছে? ফাতেমা, তানহা আর জারিন চলে আসছে, জারিন তিন ভাগে। তাহলে তিন ভাগে, তাহলে ধরো এটা এক ভাগ, এটা দুই ভাগ, এটা হচ্ছে তিন নম্বর ভাগ। তাহলে প্রথম ভাগটাকে আমরা কি বলছিলাম? অগ্রবক্ষ, তাই না? প্রথম ভাগকে আমরা বলেছিলাম অগ্রবক্ষ। মাঝখানেরটাকে বলছিলাম আমরা কি? মধ্যবক্ষ, মধ্যবক্ষ। তিন নাম্বার যে পেছন দিকে, তাহলে অবশ্যই কি হবে? পশ্চাৎ বক্ষ, তাই না? পশ্চাৎ বক্ষ, পশ্চাৎ বক্ষ। আরে তানহাতে বলেই দিছে। আরো শিওনো, ওয়ালাইকুম আসসালাম। তো রিদিও বলে দিছে তিন ভাগে, তানহা হচ্ছে যে বলে দিয়েছে, থ্যাংক ইউ তানহা। তাহলে ভাইয়ার ডানাটা কোন জায়গায় থাকে? ডানা হচ্ছে এই যে মধ্যবক্ষ আর পশ্চাৎবক্ষের মাঝখানে যে জয়েন্টটা, এই জয়েন্টটা, ঠিক আছে? মনে করো যে এই জায়গায় হচ্ছে সেই জয়েন্টটা, এই জয়েন্ট থেকে হচ্ছে পাখা গজায়। তো পাখা হচ্ছে বাম সাইডে দুইটা থাকবে, ডান সাইডে দুইটা থাকবে, তার মানে ঘাসফড়িংয়ের দুই সাইডে কি থাকে? টোটাল দুই জোড়া পাখা থাকে। তো এখন ঘাসফড়িংয়ে ধরো বাম পাশে দুইটা, বাম পাশে দুইটা বা বাম পাশে এক জোড়া ডানা থাকে, ওর শরীরের ডান পাশে হচ্ছে ডানা থাকে। তো ধরো যে এই দুইটা ডানার মধ্যে, এই দুইটা ডানার মধ্যে একটা হচ্ছে সামনের ডানা, তাই না? ভাইয়া পড়াইছিলাম যে সামনের যে ডানা, সামনের ডানা, সামনের ডানা, আর এটা হচ্ছে পেছনের ডানা, সামনের ডানা, এটা হচ্ছে পেছনের ডানা। তো সামনের ডানাকে অনেক সময় দেখবা যে একবার মেডিকেল, আন্নাসা ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আন্নাসা? একবার দেখবা মেডিকেলে হচ্ছে আসছিল যে সামনের ডানা না দিয়ে তার একটা ট্রিক্স খাটাইছে। তারা লিখছে যে মধ্যবক্ষীয় ডানা, বুঝছো? মধ্যবক্ষীয় ডানা বলছে, মানে সামনের ডানা না বলে, যে অগ্রভাগের ডানা না বলে বলছে যে মধ্যবক্ষীয় ডানা। তাহলে দেখো ডানা এক, ডানা থাকে মধ্যবক্ষ আর পশ্চাৎবক্ষের মাঝখানে, তাহলে সামনের দিকে যেটা থাকবে সেটা কিন্তু মধ্যবক্ষের কাছাকাছি পড়তেছে। এই জন্য সামনের ডানাকে অনেক সময় মধ্যবক্ষীয় ডানাও বলা হয়। বুঝতেছে তো? ভয়েস প্রফেশনাল মনে হচ্ছে, ভয়েস মনে চেঞ্জ হয়ে গেছে, আমি জানি না আসলে। ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝছো? তো যদি ভয়েস উল্টাপাল্টা মনে হয় যে ভাইয়া নর্মাল ক্লাসের মতো লাগতেছে না, তাহলে মনে করবা ফেসবুক কিছু একটা করছে। তো সামনের ডানার আরেকটা কি? মধ্যবক্ষীয় ডানা। এখন মজার ব্যাপার হচ্ছে যে ঘাসফড়িংয়ের, যে ধরো যে আমরা ধরলাম যে এটা হচ্ছে সামনের ডানা, যে নীল কালার যেটা, সেটা হচ্ছে সামনের ডানা, আমরা হচ্ছে ধরে নিলাম সামনের ডানা। তো মনে রাখবা এই সামনের ডানাটা হচ্ছে কি হবে? সামনের ডানায় কিছু বৈশিষ্ট্য তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে কি? সরু হবে। কি হবে? সরু হবে, সরু হবে। তারপর হচ্ছে শক্ত হবে, শক্ত হবে। আর হচ্ছে কি হবে? ছোট হবে, ছোট হবে। এখন তোমরা একটা বুদ্ধিমানের মতো আমাকে একটা কোশ্চেন করো যে ডানা যদি শক্ত হয় তাহলে কি উঠতে পারবে? মানে শক্ত ডানা দিয়ে কি উড়া সম্ভব? তোমরা একটা বুদ্ধি করে আমাকে অ্যান্সার দাও তো, যে শক্ত ডানা দিয়ে কি উড়া সম্ভব কি না? শক্ত ডানা দিয়ে কি উড়া সম্ভব কি না? বলো তো দেখি। শক্ত ডানা দিয়ে কি আমরা উঠতে পারবো? না, উঠতে পারবে না। ইয়েস, ভেরি গুড। তাহলে শক্ত ডানা দিয়ে উঠতে পারবে না। তাহলে সামনের যে ডানা, হ্যাঁ, সেটা কি শক্ত, শক্ত, এবং যার কারণে কি হয়? সে ঘাসফড়িংকে উঠতে সাহায্য করে না, উঠতে সাহায্য করে না। তাহলে আমরা সামনের ডানা সম্পর্কে হচ্ছে মোটামুটি জানলাম। এবার আসলে হচ্ছে পেছনের ডানা। ভেরি গুড, সবাই হচ্ছে অ্যান্সার সঠিক দিয়েছো। এবার পেছনের ডানা। তো পেছনের ডানা, মনে করো সামনের ডানাটা ছিল সরু, মানে চিকন, পেছনেরটা হচ্ছে তাহলে বড় হবে। সামনেরটা ছিল হচ্ছে শক্ত, পেছনেরটা হবে হচ্ছে যে শক্ত, নরম বলা যায়, বা হচ্ছে শক্তের উল্টা আমার আসলে লিখবো না আসলে। হ্যাঁ, মনে করো যে ইয়াতে পর্দার মতো স্বচ্ছ, পর্দার মতো, পর্দার মতো স্বচ্ছ, পর্দার মতো স্বচ্ছ।
আর ছোট রুলটা তো বড় আমরা লিখেই ফেলছি অলরেডি। তাহলে পেছনের ডানা যেহেতু পাতলা আছে এবং বড় আছে, তার পেছনের ডানা কি করবে? ওকে উঠতে সাহায্য করবে, উঠতে সাহায্য করবে, উঠতে সাহায্য করবে। তাহলে এই দুইটা ডানা সম্পর্কে আমরা জানলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া সামনের ডানা তো উঠতে সাহায্য করে না, তাহলে ও কি করে? মানে ওর কাজ কি? ওকে শুধু এমনি এমনি বসে থাকে নাকি ওর আসলে কোনো স্পেসিফিক কোনো কাজ আছে? তো সে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে, অনেক বড় একটা রোল প্লে করে। সেটা হচ্ছে যে দেখো যে ঘাসফড়িং যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন কি হয়? ওর যে পেছনের যে ডানা, ওই পেছনের ডানাটা কি হয় যে সংকুচিত হয়ে সামনের যে ডানা আছে সেই সামনের ডানার নিচে লুকায় থাকে। হ্যাঁ, যে পিছনের ডানা দিয়ে উঠতে পারে, তো যখন উড়ার দরকার হয় উঠতেছে, বাট যখন উড়ার দরকার হচ্ছে না তখন পেছনের যে বড় ডানা, সেই বড় ডানাটা সামনের ডানার আড়ালে হচ্ছে মানে রেস্ট নিতে থাকে। তার মানে আমরা বলতে পারি না যে সামনের ডানা আসলে পেছনের ডানাকে একটা আবরণ দিচ্ছে বা পেছনের ডানাটাকে ঢেকে রাখতেছে। যে সামনের ডানা উঠতে পারতেছে না ঠিক আছে, বাট ওর আড়ালে পেছনের ডানাটা লুকায় থাকতে পারে। তো তার মানে কি সামনের ডানাটা পেছনের ডানাকে মানে ঢেকে রাখতেছে। এক্স্যাক্টলি রিদি, যে সামনের ডানা পেছনের ডানাকে লুকাতে বা ঢেকে রাখতে সাহায্য করতেছে। হ্যাঁ, বা হচ্ছে পেছনের ডানার একটা তোমার আবরণ হিসেবে কাজ করতেছে। এই জন্য সামনের ডানাকে আমরা আদর করে কিছু নাম দিই। তো সেই নামটা হচ্ছে ট্যাগমিনা। ট্যাগমিনা বলা যায় বা এলিট্রা বলা হয়, এলিট্রা। তো এগুলার মানেই হচ্ছে ডানার আবরণ। এলিট্রা মানে হচ্ছে ডানার আবরণ। তাহলে বুঝছো যে অগ্রভাগের মানে সামনের দিকের যে ডানা সরু এবং শক্ত, এটা দেখে তোমাকে বুঝতে হবে যে সরু এবং শক্ত কিন্তু ছোটটাই ছিল। তাহলে সরু এবং শক্ত কি করে? পেছনেরটাকে ঢেকে রাখে। এই জন্য সামনেরটাকে বলা হয় ট্যাগমিনা বা এলিট্রা। ধরো এখানে ট্যাগমিনা না দিয়ে কিন্তু এলিট্রাও দিতে পারতো। ওয়ালাইকুম আসসালাম তালহা, কি অবস্থা? এলিট্রা, তো এলিট্রা মানেই হচ্ছে কি ডানার আবরণ। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো বাকি যে অংশ যেমন ধরো স্টারনাম কোথায় থাকে, ঘাসফড়িং এর স্টারনাম কোথায় থাকে, কেউ কি বলতে পারবে আমাকে? মানে বাকি অপশনগুলো আমরা দেখতেছি, ঘাসফড়িং এর স্টারনাম কোথায় থাকে, ঘাসফড়িং স্টারনাম কোথায় থাকে? ওই যে মনে আছে না যে ঘাসফড়িং এর তোমার পিঠের দিকে টারগাম, পাশে প্লিউরন, তারপর অঙ্কীয় দেশে হচ্ছে স্টারনাম, সেখানে হচ্ছে থাকে। ঠিক আছে, তবে টার্সাস কোথায় থাকে? টার্সাস হচ্ছে ঘাসফড়িং এর পায়ে থাকে। ট্রোকেন্টর কোথায় থাকে? ট্রোকেন্টরও ঘাসফড়িং এর পায়ে থাকে। ঠিক আছে, এত ভেরি গুড তানহা। তো আমরা মোটামুটি প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা একটু রিভাইজ করে নিলাম। আমরা মোটামুটি দেখা গেছে যে সবাই মোটামুটি পারি, কিন্তু আমরা রিভাইজ করতেছি। তো তোমরা যখন এমসিকিউ পড়বা তখন কিন্তু এইভাবে হচ্ছে রিভাইজ করবা, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমরা একদম বেস্ট আউটপুটটা পাবা। ইয়েস মন, ভেরি গুড। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ডানা নিয়ে কি আর কোনো কনফিউশন থাকবে? আমি আশা করি ডানা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে ডানার সংখ্যা কয়টা বলো? ঘাসফড়িংয়ের টোটাল ডানা কয়টা? এটা অ্যান্সার দিয়ে আমরা নেক্সট কোশ্চেনে যাব। তাহলে ঘাসফড়িংয়ের টোটাল ডানা কয়টা? টোটাল বলো, ঘাসফড়িংয়ের টোটাল ডানা কয়টা? ঘাসফড়িংয়ের টোটাল কয়টা ডানা আছে? দুই জোড়া বা চারটা। ইয়েস, ভেরি গুড ভেরি গুড। যাক, এটা কিন্তু ভুল করা যাবে না। টোটাল 2 জোড়া অথবা 4টা, 2 জোড়া অথবা 4টা। পরীক্ষায় কি করবে জানো? কোশ্চেনের মধ্যে বলবে যে ঘাসফড়িংয়ের টোটাল মোট ডানা কয়টি। তো কয়টি থাকলে 4টা, আর যদি কয় জোড়া বলে তাহলে 2 জোড়া। তো তোমরা খুব সাবধানে হচ্ছে অ্যান্সারগুলো দিবা, ঠিক আছে? আর মেডিকেল পরীক্ষাতে এগুলো বেশি করে।
যে যেগুলো জোড়া থাকে ওগুলাকে কয়টা দেয়, আর যেগুলো কয়টা থাকে ওগুলো হচ্ছে জোড়া হিসেবে দেয়। তো অনেক সময় তাড়াহুড়ো করে দাগাইতেই যে দেখা যায় যে তুমি যেটা পারো ওটা ভুল করতেছো, আর যেটা পারা জিনিস ভুল দাগাইলেই চান্স হয় না। কারণ কি সহজ জিনিস না সবাই পারে। মনে করো মেডিকেল এমসিকিউতে 100টা কোশ্চেন থাকে, তো 100টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 40 থেকে 50টা থাকে যারগুলো সবাই পারে, সবাই পারে মানে যারা মোটামুটি প্রিপারেশন নিছে, এমন না যে প্রিপারেশন ছাড়া সবাই পারবে। তো 40 থেকে 50টা কোশ্চেন এরকমই থাকে যে যারা পড়ছে মোটামুটি সবাই পারে। ওইখান থেকে তুমি যদি একটা দুইটা ভুল করো তখনই হচ্ছে পাটা পিছলায় যায়। এবং ভাই একটা দুইটা কখন ভুল হয়, এই একটা দুইটা ভুল হয় হচ্ছে যদি আমরা বেশি তাড়াহুড়া করি। এই জন্য আমার মেডিকেল অ্যাডমিশনে মনে আছে যে প্রথম 60টা কোশ্চেন আমি প্রায় 30 মিনিটে দাগিয়েছিলাম, এবং বাকি 20-25 মিনিট মানে আস্তে আস্তে খুব চিন্তা করে করে হচ্ছে আমি দাগাইছি। মানে যেগুলো আমি পারি ওগুলো হচ্ছে আমি বেশি সময় নিয়ে দাগাইছিলাম। তো এটা হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্স। তো মেডিকেল অ্যাডমিশন আসলে কিভাবে দাগাবা এটা নিয়ে হচ্ছে ভাই আরেকদিন ক্লাসে বলে দিব না। তো চলো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন যাই। তাহলে হচ্ছে ডানা ক্লিয়ার সবার? তাহলে সবাই বুঝতে পারছো যারা যারা দেখছো? তাহলে আমরা কি নেক্সট কোশ্চেনে যাব? আশা করছি তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে যে একদম মুখস্থ ধারার কোশ্চেন। এটা আসলে বোঝানোর কিছুই নেই। দেখো মেডিকেল অ্যাডমিশনে যখন যে কোনো অ্যাডমিশনে, স্পেশালি মেডিকেল অ্যাডমিশনে যখন তোমরা তোমরা এমসিকিউ কীভাবে সলভ করো, আমরা স্কুল কলেজে গেলে দেখা যেত যে এমসিকিউ একটা সলভ করলাম, পরেরটা নিয়ে অনেকক্ষণ বসে বসে গবেষণা শুরু করলাম, তারপরেরটা দেখলাম। কিন্তু তুমি যদি অ্যাডমিশনে ভালো করতে চাও তাহলে এই টেকনিক খাটানো যাবে না। তো মেডিকেল অ্যাডমিশনে যদি তুমি ভালো করতে চাও তাহলে সবার প্রথমে এই যে এরকম যে কোশ্চেনগুলা, যে হয় তুমি পারবা আর নাহলে তুমি পারবাই না, যে ডিরেক্ট অ্যান্সার আছে যে জ্ঞানমূলক, যে এটা কত প্রকার, এটা কয় ভাগে ভাগ করা যায়, তারপরে এইটার প্রকারভেদ কোনটা, তো এরকম একদম ডিরেক্ট, বা এইটার একক কি, ধরো কিডনির একক কি, এরকম আসলো। তো যেগুলো ডিরেক্ট অ্যান্সার তুমি হয় পারো নাইলে একদমই পারবা না, ওগুলা ধুমায়া দাগায় শেষ করে ফেলবা। হ্যাঁ, তাহলে দেখবে একটা কনফিডেন্স কাজ করতেছে। তো ওরকম হচ্ছে এইটা একটা কোশ্চেন। তো কি বলছে যে পৃথিবীতে কত প্রজাতির ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে? তো আমরা সবাই জানি কি 20,000 প্রজাতি ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে। এটা হচ্ছে টোটাল পৃথিবীতে। তাহলে বলে ফেলো যে বাংলাদেশে কয়টা হয়েছে। তাহলে বাংলাদেশে বাংলাদেশে কত প্রজাতির ঘাসফড়িং শনাক্তকরণ করা হয়েছে? বাংলাদেশে কত প্রজাতির ঘাসফড়িং? হ্যাঁ, তানহা অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশে হচ্ছে 20 প্রজাতি। হুম, তানহা হচ্ছে অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে আমাদের। তো এই দুইটাই হচ্ছে আমাদেরকে লাগবে, যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে চলে আসতে পারে। তাহলে পৃথিবীতে হচ্ছে 20,000, তাহলে আমরা জাস্ট হাজারটাকে যদি বাদ দিয়ে ফেলি তাহলে সেটাই হচ্ছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশে হচ্ছে 20 প্রজাতি। ঠিক আছে, তো এটা ভুল হওয়ার কখনো সম্ভাবনা নাই, কারণ পৃথিবী তো মানে তোমার কনফিউশন হইতে পারে যে ভাই বাংলাদেশে 20 না পৃথিবীতে 20, এটা ভুল হওয়ার কোনো চান্সই নাই, কারণ পৃথিবী তো অনেক বড়। তাহলে পৃথিবীর সংখ্যাটাও অনেক বড় হবে, 20। ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এইবার আসো যে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের একক কোনটা? তো মনে করো যে এটা যদি ঘাসফড়িং এর মাথা হয়, ধরে নিলাম এটা হচ্ছে ঘাসফড়িং এর চোখ। তো এই ঘাসফড়িং এর চোখের মধ্যে আমরা খেয়াল করছিলাম যে এরকম ছোট ছোট গোল গোল থাকে। হ্যাঁ, ছোট ছোট গোল 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 থাকে, ছোট ছোট গোল গোল থাকে। তো ওই ছোট ছোট যে গোল জিনিসগুলা, সেই জিনিসগুলাকে আমরা কি বলি? ঘাসফড়িং এর মানে পুরা জিনিসটাকে আমরা বলি পুঞ্জাক্ষী। ঠিক আছে, পুরা জিনিসটাকে আমরা পুঞ্জাক্ষী বলতেছি। তো পুঞ্জাক্ষীর ভিতরে যে গোল গোল সেই জিনিসগুলাকে আমরা কি বলতেছি? ওমাটিডিয়াম বা ওমাটিডিয়া। তো ওমাটিডিয়াম হচ্ছে একবচন আর ওমাটিডিয়া হচ্ছে প্লুরাল। তো তুমি একটা দাগাইলেই হয়েছে। তো অপশনে যেটা থাকবে তুমি হচ্ছে সেটাই হচ্ছে দাগাই দিয়ে আসবা। তাহলে হচ্ছে কি ওমাটিডি আম, যেহেতু আমাদের এখানে আম আছে, তো আম কাঁঠাল কাঁঠাল টাঠাল বাদ দিয়ে আমরা হচ্ছে আমটাকেই দাগাবো। তাহলে পুঞ্জাক্ষীর গঠন ও কাজে হচ্ছে ওমাটিডিয়াম।
যে পুরা জিনিসটা হচ্ছে পুঞ্জাক্ষী, এবং পুঞ্জাক্ষীর মধ্যে যে অনেকগুলা কত হাজার যেন আমার খেয়াল নাই অ্যাকচুয়ালি, 10,000 না 20,000 এরকম আছে। তো এগুলাকে বলা হচ্ছে কি ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম ওমাটিডিয়াম ওমাটিডিয়াম। তো ওমাটিডিয়ামের ক্লাস এখনো নেওয়া হয় নাই, তো সামনে হচ্ছে ওমাটিডিয়ামের ক্লাস নিলে তখন হচ্ছে আমরা জানবো। তো এটা কিন্তু খুবই হাইলি একটা কোয়েশ্চেন, এটা জ্ঞানমূলকের জন্য আসতে পারে। তো মোহাম্মদ আব্দুর রহমান এইচএসসি ক্যান্ডিডেট, হ্যালো আব্দুর রহমান। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ এটা পারবো। তো ওমাটিডিয়ামের সংখ্যাটা কে বলতে পারবা, যে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীতে এতগুলো ওমাটিডিয়াম থাকে? তো কেউ কি বলতে পারবা, কার কি মুখস্থ আছে যে ভাইয়া পুঞ্জাক্ষীতে হচ্ছে এতগুলো ওমাটিডিয়াম থাকে? কে পারবা? যে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে কত হাজার ওমাটিডিয়া থাকতে পারে, মানে এই একটা পুঞ্জাক্ষীর মধ্যে এরকম ছোট 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 2,000। ইয়েস, ভেরি গুড। তাহলে প্রত্যেক পুঞ্জাক্ষীতে, তাহলে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে পুঞ্জাক্ষীতে কত? 2,000, প্রায় 2,000 ওমাটিডিয়াম থাকে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে, প্রায় 2,000 ওমাটিডিয়াম থাকে। তাহলে যদি বলে যে ঘাসফড়িংয়ে মোট কতগুলা ওমাটিডিয়াম থাকে, তখন কি বলবা? যদি বলে ঘাসফড়িংয়ে মোট কয়টা থাকে, যে ঘাসফড়িংয়ে টোটাল, হ্যাঁ, মোট কয়টা থাকে, তখন তুমি কি বলবা? সমস্যা নাই রিধি, শিখে ফেলো, যেহেতু ক্লাসে আসছো শিখে ফেলো। তো রিচি বলতেছে যে ভাইয়া প্রত্যেক পুঞ্জাক্ষীতে যদি 2,000 করে থাকে, আর ওর পুঞ্জাক্ষী তো 2টা, তাহলে 2 দুগুণী 4, তাহলে বাম 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 পুঞ্জাক্ষীতে 2,000, ডান পুঞ্জাক্ষীতে 2,000, তাহলে 2,000 2,000 মিলে টোটাল হচ্ছে 4,000 থাকবে। তো এই জন্য প্রত্যেক কথাটা খেয়াল রাখবা, যদি প্রত্যেক বলে তার মানে কি একটা একটা চোখের কথা বোঝানো হচ্ছে, তো একটার মধ্যে 2,000, আর যদি বলে মোট কয়টা থাকে তার মানে 4,000। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। এটাও হচ্ছে যে একদম মুখস্থ কোশ্চেন, যে একদম পারলেই ছক্কা। যে পয়কিলোসেরাস পিকটাসের এটার যে নামটাও কিন্তু তোমরা বারবার লিখবা, প্র্যাকটিস করবা, হ্যাঁ, পরীক্ষাতে আসার মতো খুবই। যে পয়কিলোসেরাস পিকটাস এটার বর্ণটা কেমন? তো এটা হচ্ছে একদম মুখস্থ কোশ্চেন, এটা তোমরা বলো, আমি বলবো না এটা। এটা কোনটা সঠিক? ক খ গ ঘ কোনটা সঠিক বলো? ক খ গ ঘ কোনটা সঠিক? উজ্জ্বল নীল হলুদ, হলদে সবুজ। তো বেশিরভাগই হচ্ছে ঠিকঠাক অ্যান্সার দিছো। তো আমাদের অ্যান্সার হচ্ছে যে নীল হলুদ, উজ্জ্বল নীল হলুদ। ঠিক আছে, তো জারিন মনে হয় নীল সবুজ একটু পেঁচায় ফেলছো, তো জারিন হচ্ছে এটা খেয়াল রাখবা, বা যারা যারা জানো না, যে বাংলাদেশে যে 20 প্রজাতির ঘাসফড়িং আছে, তো এর মধ্যে আমাদের বইতে যেটা ইনক্লুড করছে সেটা হচ্ছে পয়কিলোসেরাস পিকটাস। তো পয়কিলোসেরাস পিকটাসের কালারটা হচ্ছে নীল, উজ্জ্বল নীলচে হলুদ। হ্যাঁ, উজ্জ্বল নীলচে হলুদ, উজ্জ্বল নীলচে হলুদ। আচ্ছা, এবং আমরা জানি যে ঘাসফড়িংয়ের 2 ধরনের প্রকারভেদ আছে। তো একটা হচ্ছে লম্বা অ্যান্টেনা যুক্ত, একটা কি লম্বা অ্যান্টেনা, একটা হচ্ছে লম্বা অ্যান্টেনা যুক্ত, লম্বা অ্যান্টেনা যুক্ত, আর একটা হচ্ছে খাটো অ্যান্টেনা যুক্ত, আর হচ্ছে খাটো অ্যান্টেনা যুক্ত। তাহলে আমাদের পয়কিলোসেরাস যে পিকটা যেটা বইতে আছে, এটা কোনটার আন্ডারে? হ্যাঁ, এই যে গোলায় ফেলাটা স্বাভাবিক, কারণ বইয়ের মধ্যে খালি সবুজ কালার ছবি দিয়ে রাখছে, এই জন্য মাথায় হলুদ নামটা আসে না, হলুদ নামটা আসে না। তো লম্বা অ্যান্টেনা যুক্ত তাদের যে গোত্র সেটাকে বলা হয় টেটিনোনিডি, টেটিনোনিডি। আর খাটা অ্যান্টেনা যুক্ত এটা হচ্ছে আর্কিডিডা, অ্যাক্রিডিডা।
সরি আর্কিনা, অ্যাক্রিডিটা। হ্যাঁ, অ্যাক্রিডিডে বা অ্যাক্রিডিডে একটা বললেই হয়। আচ্ছা, তাহলে পয়কিলোসের যে পিকটা সেটা হচ্ছে কি খাটো অ্যান্টেনা যুক্ত, তার মানে হচ্ছে অ্যাক্রিডিডে হচ্ছে গোত্রের অন্তর্ভুক্ত। তাহলে আমরা পয়কিলোসের সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা যাই, হ্যাঁ, ঘাসফড়িংয়ের পায়ের খণ্ড নয় কোনটি? ঘাসফড়িংয়ের পায়ের খণ্ড নয় কোনটি? তো পায়ের ক্লাসে কিন্তু ভাইয়া পড়িয়েছিলাম যে ঘাসফড়িংয়ের পায়ে কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে, তাই না? তো প্রথম দিকে হচ্ছে এরকম থাকে একটা, তারপরে এখানে একটা এরকম থাকে, তারপর এখান থেকে এরকম একটা অংশ থাকে, তারপর এরকম একটু লম্বা একটা অংশ থাকে, একটু কাটা কাটা থাকে, এখানে একটা পার্ট থাকে, সামনে এরকম থাকে। তো এই অংশটাকে আমরা কি বলছিলাম? কক্সা। এই অংশটাকে আমরা কক্সা বলছিলাম। এবং কক্সা হচ্ছে কি 3 কোণা। কক্সা হচ্ছে 3 কোণা, যদিও আমারটা 3 কোণা হয় নাই। তারপরে এইটাকে আমরা কি বলেছিলাম? এটাকে বলেছিলাম আমরা ট্রোকেন্টর। ট্রোকেন্টর। তো ট্রোকেন্টর হচ্ছে ত্রিভুজ আকার। আকারগুলো কিন্তু মনে রাখবা, উচ্চ পরীক্ষায় আসতে পারে। ত্রিভুজ আকার, ত্রিভুজ আকার। তারপরে যে লম্বা যে অংশটা আছে, বড় যে অংশটা, ইয়েস, সবাইকে ভেরি গুড, সবাই হচ্ছে অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। এটাকে আমরা বুঝছিলাম কি ফিমার। ফিমার, হ্যাঁ, এবং এটা কিন্তু খুবই দৃঢ়, খুবই দৃঢ়, খুবই দৃঢ়। তারপর হচ্ছে এটা কি করে? লাফাতে সাহায্য করে। হ্যাঁ, লাফাতে সাহায্য করে, যে গ্রাস যে লাফায় লাফায় চলে, লাফাতে সাহায্য করে, লাফাতে সাহায্য করে। তারপরে এই পার্টটাকে আমরা কি বলছিলাম? টিবিয়া। এই পার্টটাকে আমরা বলেছি টিবিয়া, টিবিয়া। এই পার্টটাকে আমরা বললাম টার্সাস, টার্সাস, টার্সাস। তো টার্সাসের 3টা ভাগ থাকে, ওগুলোকে আমরা কি বলি? টার্সোমিয়ার। সামনে থাকে হচ্ছে নখর, অনেকগুলা পার্ট। তাহলে ফিমার আছে, ফিমার আছে, টিবিয়া আছে, টিবিয়া আছে, টার্সাস আছে, টার্সাস আছে। নাই কোনটা? ফিবুলা। ফিবুলা নাই। ফিবুলা কিন্তু মানুষের পায়ে থাকে। এই যে আমাদের যে তোমার পায়ের যে গোড়ালি, গোড়ালির উপরে কোন হাড়? ফিমার। এবং গোড়ালির, গোড়ালির পায়ের খণ্ড নয় কোনটি বলছে? জানি 9 বলছে। তো দেখো মানুষের যে গোড়ালি, গোড়ালির নিচে হচ্ছে 2টা হাড্ডি থাকে, সরি গোড়ালি না, হাঁটু, হাঁটু। মানুষের পায়ে যে হাঁটু, তো হাঁটুর নিচে 2টা হাড় থাকে। তো একটা হচ্ছে টিবিয়া আর একটা হচ্ছে ফিবুলা। একটা টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। আর আমাদের হাঁটুর উপরে যে হাড়টা থাকে ওটাকে ফিমার বলা হয়, তাই না? হাঁটুর উপরে ফিমার বলা হয়। তাহলে পায়ের খণ্ড 9 কোনটি? তাইলে ফিবুলা হচ্ছে ঘাসফড়িংয়ের সাথে কোনোভাবেই রিলেটেড না। ফিবুলা কোথায় থাকে? মানব দেহে থাকে। তোমরা যখন 7 নম্বর চ্যাপ্টার পড়বা জুওলজি, ওখানে হচ্ছে যে আছে। তাহলে ফিবুলা কোথায় থাকে? মানব দেহে থাকে। তো এই ঘাসফড়িংয়ের যে পা, এই পাটা কিন্তু লাফানোর জন্য খুব মানে এক্সপার্ট। এই জন্য এই ধরনের পাকে বলা হয় জাম্পিং লেগ। কি বলা হয়? জাম্পিং লেগ বলা হয়, বা বলা হয় সেল্টা, সেল্টাটোরিয়াল, সেল্টাটোরিয়াল পা বলা হয়। জাম্পিং লেগ অথবা সেল্টাটোরিয়াল লেগ বলা হয়। তো সেল্টাটোরিয়াল লেগটা হচ্ছে আলিম স্যারের বইতে আছে, তো তোমরা চাইলে গাজী আজমল স্যারের বইয়ের পাশে ছোট করে লিখে রাখতে পারো, কারণ এটা পরীক্ষাতে অনেক সময় আসতে পারে। ও আচ্ছা, বানান বলেছো, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ট্রোকেন্টার, ট্রোকেন্টার, আচ্ছা ট্রোকেন্টার, আচ্ছা ওই একই জিনিস আর কি, বাংলা বানান এখানে। তো ট্রোকেন্টার। তো ঘাসফড়িংয়ের পায়ের যে লাফানোর জন্য অনেক এক্সপার্ট, এই জন্য এগুলো কি বলে? জাম্পিং লেগ বলা হয়, বা হচ্ছে সেল্টাটোরিয়াল লেগ বলা হয়। এবং পায়ের টোটাল অংশ কয়টা? পায়ে হচ্ছে টোটাল অংশ
পাঁচটা খণ্ড, পাঁচটা, পাঁচটা খণ্ড। ওকে, তাহলে হচ্ছে পা ইনশাল্লাহ পারবা সবাই। তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। আচ্ছা, ম্যাক্সিলারি পাল্প কয় অংশ বিশিষ্ট? তো এর আগে জানতে হবে যে ভাই ম্যাক্সিলা আসলে থাকে কই। তো ঘাসফড়িংয়ে যে মুখের যে অঙ্গগুলা, সেখানে আমরা পড়ছিলাম যে ম্যাক্সিলা বলতে কিছু আছে। তো ম্যাক্সিলার যদি ছবি আমরা একটু অঙ্কন করি, যে ম্যাক্সিলা দেখতে অনেকটা এরকম ছিল, এটা দেখতে এরকম ছিল। আর দিক দিয়ে 1 2 3 4 5 5। তাহলে এই যে 5 অংশ বিশিষ্ট যে আঁকলাম, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই জিনিসটা মানে পুরো জিনিসটাকে বলা হচ্ছে কি ম্যাক্সিলা, তাই না? পুরো জিনিসটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা। হ্যাঁ, মানে পুরাটাকে ধরে। কিন্তু এই সাইডে যে 5টা অংশ ভাইয়া আঁকলাম, সেই অংশগুলোকে বলা হয় ম্যাক্সিলারি পাল্প বলা হয়। ম্যাক্সিলারি পাল্প। পাল্প মানে কি, যে ওইটা দিয়ে সে মানে স্পর্শ করতে পারতেছে, মানে দেখতে পারতেছে কোন জিনিস শক্ত নাকি। তো ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়ে ফেলেছে অলরেডি যে ম্যাক্সিলারি পাল্প হচ্ছে কয় অংশ। তো ক্লাসে আমি অনেকবার বলছিলাম যে 5 অংশ মনে রাখতে হবে, 5 অংশ মনে রাখতে হবে। এবং তুমি যখন ম্যাক্সিলার ছবি আঁকবা, তখনও কিন্তু এরকম 5টা 5টা করে খণ্ড দিতে একদমই ভুলবা না, ঠিক আছে? যে সামনের গুলার নাম ভুলে যাও, কয়টা আছে মনে নাই, যে ভাই কার্ডো আছে, স্টাইপস আছে, লেসিনিয়া প্যালপিফার, কত কিছু আছে, বাট পেছনে 5টা দিতে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? তো ম্যাক্সিলারি পাল্পের হচ্ছে কাজ কি? হ্যাঁ, ম্যাক্সিলারি পাল্পের কাজ হচ্ছে যে তোমার ও কি করে, যে ওর অ্যান্টেনা বা হচ্ছে পায়ে ময়লা লাগলে সেগুলো পরিষ্কার করে। তারপরে খাদ্যবস্তু যাতে কেউ হরণ করে নিয়ে যেতে না পারে, সেটা হচ্ছে এরকম রোধ করে। এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। হ্যাঁ, সংবেদী মানে কি, যে কোনো কিছু ধরে সে বুঝতে পারতেছে যে এটা শক্ত না গরম, এটার জন্য ভালো নাকি খারাপ। তো এই জন্য সংবেদী বা সংবেদন নিচ্ছে, সেন্স নিচ্ছে। তো পাল্প কথাটা শুনলেও হচ্ছে তোমরা হচ্ছে সংবেদী দিয়ে দিবা। তো ঘাসফড়িংয়ের আরেকটা পাল্প আছে, এটা কে বলতে পারবা? হ্যাঁ, বলো তো। ঘাসফড়িংয়ের আরেকটা পাল্প আছে, একটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, আরেকটা পাল্প আছে, দেখি কে পারবা। আরেকটা পাল্প আছে। তো আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য এইটাই, যে তোমাদের ব্রেইনটাকে ব্রেইন বুস্টার করা, যে বারবার ব্রেইনটাকে খাটানো। দরকার হয় সামনে বই নিয়ে বসো, তারপরেও একটু পড়া হবে, ঠিক আছে? দরকার সামনে বই নিয়ে বসো। ইয়েস, লেবিয়াল পাল্প। বানান ভুল হোক সমস্যা নাই, জাস্ট জানতে চাচ্ছি লেবিয়াল পাল্প। তাহলে ঘাসফড়ি আরেক ধরনের পাল্প আছে, সেটাকে কি বলা হচ্ছে? লেবিয়াল পাল্প বলা হয়। সেটাকে লেবিয়াল পাল্প বলা হয়, লেবিয়াল পাল্প। এবং লেবিয়াল পাল্প কোথায় থাকে? লেবিয়ামে থাকে। তো লেবিয়ামের ছবিটা কিন্তু এরকম ছিল, যে অনেকটা বাটির মতো দেখতে, তাই না? এরকম বাটির মতো ছিল, এরকম ছিল। তারপর এখানে এরকম লিগিউলি ছিল। তারপর এই সাইডে এরকম করে পাল্প ছিল। তো এইগুলোই, তাহলে পুরো জিনিসটা ছিল লেবিয়াম, লেবিয়াম। এবং এই যে পায়ের মতো অংশ, এগুলোকে বলছি লেবিয়াল পাল্প, লেবিয়াল পাল্প, লেবিয়াল পাল্প বলা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে মনে রাখতে হবে। তাহলে ভাইয়া কি বলছিলাম, যে পাল্প কথাটা শুনলেই মনে কি করবা? সংবেদী অঙ্গ। তাহলে যত দুইটা পাল্প আছে, এই দুইটাই কি সংবেদী অঙ্গ? পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে ঘাসফড়িং এর সংবেদী অঙ্গ হচ্ছে কোনটা। ভেরি গুড, সবাই পারছো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো রেসপন্স করছো। এইবার আসলে যে আমাদের গিজু ভাই, আমরা আদর করে গিজু গিজু নাম দিতে যাচ্ছিলাম। তো জানিন বলছিলাম ভাইয়া তো গিজু নাম দিতে পারতো। যে গিজার্ডের অপর নাম কি ভাই? গিজার্ড কোথায় ছিল ভুলে গেছি তো। তো গিজার্ড হচ্ছে ঘাসফড়িং যে পৌষ্টিকতন্ত্র ছিল, ওইখানে হচ্ছে যে আমরা পড়ছিলাম। হ্যাঁ, গিজার্ড হচ্ছে যে আমরা পড়ছিলাম এই পৌষ্টিক নালী, যে একদম লাস্ট ক্লাস যেটা আমি নিছি, ওইখানেই হচ্ছে ভাইয়া গিজার্ড পড়াইছিলাম। তো
তো ওইখানে আর কি গিজারটা ছিল। তো যাক পুরো টাকলাম না। তো মোটামুটি এইরকম জায়গাটাতে কিন্তু গিজার্ড ছিল, গিজার্ড ছিল, গিজার্ড ছিল। তা না ভুলে গেছে। তো ঘাসফড়িঙের যে পৌষ্টিক যে নালী, পৌষ্টিক নালী মানে কি, যে একদম মুখ দিয়ে খাবার ঢুকবে একদম পায়ুছিদ্র পর্যন্ত। এই পুরা রাস্তাটাকে আমরা কি বলি, পৌষ্টিক নালী বলি, যে যেদিক দিয়ে খাবার পাস হয়ে টয়লেট আকারে বের হয়ে যাচ্ছে, পুরা জিনিসটাকে আমরা কি বলি, পৌষ্টিক নালী। তো ঘাসফড়িঙের যে অগ্রপৌষ্টিক নালী আছে, অগ্রপৌষ্টিক নালী, তো অগ্রপৌষ্টিক নালী মনে করো যে পৌষ্টিক নালীকে তিনটা ভাগ করছে, ধরো এই পর্যন্ত একটা ভাগ, এই পর্যন্ত একটা ভাগ, তো এই পার্টটাকে বলা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী। তো অগ্রপৌষ্টিক নালীর একদম লাস্টের অংশটাই দেখবা যে গিজার্ড, গিজার্ড। তো এই জায়গাটা খুবই শক্ত এবং এখানে কিন্তু খাদ্যবস্তু একদম চূর্ণ বিচূর্ণ করা হয়, চূর্ণ বিচূর্ণ করা হয়। তারপর এখানে হচ্ছে কিছু 6টা দাঁত থাকে, 6টা তোমার ভাঁজ থাকে, ঠিক আছে। তো গিজার, তো গিজারের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় প্রোভেন্ট্রিকুলাস, প্রোভেন্ট্রিকুলাস, গো নাম্বার। এক্স্যাক্টলি জাইন হচ্ছে কষ্ট করে বানান লিখছে, ওই ক্লাসে ছিল না, না সমস্যা নেই, ওটা ইউটিউবে আছে, একটু দেখে নিও। তারপর কমেন্টে হচ্ছে মডারেটররা অনেকে দিয়ে দিচ্ছে। তো প্রোভেন্ট্রিকুলাস, তো দেখো প্রো, প্রো মিনস হচ্ছে পূর্বে, পূর্বে। আর ভেন্ট্রিকুলাস কথাটা আসছে ভেন্টার থেকে, ভেন্টার। তো ভেন্টার বলতে আসলে আমরা মানে সরি, পেট তো বাংলায় লিখে ফেলছি। ভেন্টার মানে হচ্ছে যে বেলি বা পেট, হ্যাঁ পেট। তো ঘাসফড়িঙের যে পেট, ঘাসফড়িঙের পেটকে আমরা আসলে মেসেন্টেরন বলি, কি বলি, মেসেন্টেরন বলি। ঘাসফড়িঙের পেট বা পাকস্থলীকে আমরা মেসেন্টেরন বলা হয়। তো মেসেন্টেরনের আগে হচ্ছে গিজার্ড অবস্থিত, তার মানে কি পেটের পূর্বে অবস্থিত। তো এই জন্য নামটা দিছে কি প্রোভেন্ট্রিকুলাস, যে পেটের ঠিক আগে বা ঘাসফড়িঙের মেসেন্টেরনের ঠিক আগে যে অংশ ওটি হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। প্রোটেক্টর কি জিনিস, প্রোটেক্টর মানে যে প্রোটেক্ট দিচ্ছে। প্রোজেনিটর, প্রোজেনিটর যেন কোথায় পড়লাম এক্স্যাক্টলি মনে আসতেছে না, ঘাসফড়িঙে তো মনে ছিল। তো প্রোভেন্ট্রিকুলাস আমরা শিখলাম। আছে প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়াম কি ছিল, প্রোক্টোডিয়াম কি ছিল মনে আছে? প্রোক্টোডিয়াম মানে হচ্ছে ওর পেছন দিকের যে পৌষ্টিক নালী, অর্থাৎ পশ্চাৎ পৌষ্টিক নালী ছিল প্রোক্টোডিয়াম, পশ্চাৎ পৌষ্টিক নালী। প্রোজেনিটর জানি কোথায় আছে, আমার মনে কেন পড়তেছে না। প্রোজেনিটর, প্রোজেনিটর কোথায় যেন পড়ছি, খেয়াল নেই। তো দেখে নিয়ে সমস্যা নেই, তোমরা ঘাসফড়িং পড়তে গেলে হয়তো পাবা প্রোজেনিটর। ওকে, তাহলে গিজার্ড ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো তোমরা? তাহলে গিজার্ড কি, গিজার্ডের আরেকটা নাম কি প্রোভেন্ট্রিকুলাস, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে, ভুলা যাবে না, ভুলা যাবে না। প্রোভেন্ট্রিকুলাস। তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাই, যে ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ কোনটা, রেচন অঙ্গ কোনটা বলো তো দেখি, ক খ গ ঘ, কোনটা হবে রেচন অঙ্গ? ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ কোনটা? তো আমাদের যে অধরা অন্নি, ও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিছে, ওখানে হচ্ছে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তো তানহা বলতেছে গ, তারপরে হচ্ছে রিচি বলতেছে গ। না, ছবি আঁকতে হবে না, ভয় পাওয়ার কিছু নেই, ছবি আঁকতে হবে না। যদি ছবি আঁকতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে সৃজনশীল পরীক্ষায় ছবি আঁকা তুমি সময়ই পাবা না, আঁকবা কখন? কখনো এইভাবে কোশ্চেন আসে না যে পৌষ্টিক নালীর ছবি আঁকো, এভাবে কোশ্চেন আসে না। তো রিটেন লেখার পরে আবার ছবি আঁকার আসলে সময় পাওয়া যায় না। আলিফ বলতেছে খ, মালপিজিয়ান বডি বলতেছে, কেউ বলছে মালপিজিয়ান নালিকা। তো আজকে হচ্ছে যে এটা ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে, প্যাস লাগে এই দুইটার মধ্যে, যে মালপিজিয়ান বডি হবে নাকি মালপিজিয়ান নালিকা হবে,
তো দুইটা জিনিস হচ্ছে পড়বা। তাহলে দেখো, তাহলে আমরা আসি কি ম্যালপিজিয়ান, ম্যালপিজিয়ান বডিতে ফার্স্টে আসি। এবার ম্যালপিজিয়ান বডি কে? তো ম্যালপিজিয়ান নামে একজন হচ্ছে, উনি এটা আবিষ্কার করছিলেন, এর জন্য ম্যালপিজিয়ান নাম দেওয়া হয়েছে। তো দেখো, আমাদের নেফ্রনের মধ্যে এরকম কিছু থাকে না, আমি জাস্ট এমনি আঁকতেছি আর কি। আমাদের নেফ্রনে কিন্তু এরকম কিছু থাকে। এইগুলো যদিও মানে এটা কাপের মতো হবে আর কি, কাপের মতন হবে। তো এই ভিতরের অংশটাকে বলা হচ্ছিল কি গ্লোমেরুলাস, তাই না? আমাদের নেফ্রনে মনে আছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। আর এইটাকে বলা হচ্ছে কি বোম্যান্স ক্যাপসুল, মনে পড়ছে বোম্যান্স ক্যাপসুল? হ্যাঁ, বোম্যান নামে একজন আবিষ্কার করেন, এটাকে বোম্যান্স ক্যাপসুল বলা হয়েছিল। বোম্যান্স ক্যাপসুল এটা হচ্ছে মানবদেহের যে নেফ্রন সেখানে, ঠিক আছে, যে মানবদেহের নেফ্রনে কি যে গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল থাকে। তো এই দুইটাকে একসাথেই বলা হয় ম্যালপিজিয়ান বডি, ঠিক আছে, মনে থাকবে। এই দুইটাকে একসাথে বলা হয় ম্যালপিজিয়ান বডি। মনে করবা মানব দেহে মানে কি হিউম্যান বডি, তাহলে হিউম্যান বডিতে থাকবে ম্যালপিজিয়ান বডি, ঠিক আছে। তার মানে ম্যালপিজিয়ান বডি মানব দেহে থাকতেছে, তো ঘাসফড়িংয়ের রেচনাঙ্গে তাহলে ম্যালপিজিয়ান বডি হবে না। তাহলে ঘাসফড়িং কোনটা হবে? ম্যালপিজিয়ান নালিকা হবে, ম্যালপিজিয়ান নালিকা হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে ভুল করতে পারো, সেটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক নালী যে ছবি আছে, তো পৌষ্টিক নালীর ছবির মধ্যে দেখবা যে এই ম্যালপিজিয়ান যে নালী এটা দেওয়া আছে, এবং এটা বইতে একটা জায়গায় মেসেন্টেরনের মধ্যে দেওয়া আছে যে মেসেন্টেরনের আশেপাশে এরকম করে ম্যালপিজিয়ান নালিকা থাকে। তো তোমরা অনেক সময় কি করো, ভুলে সরি, তোমরা অনেক সময় কি করো যে ম্যালপিজিয়ান নালিকাকে ওর পৌষ্টিক নালীর মধ্যে ঢুকায় ফেলো, কিন্তু ম্যালপিজিয়ান নালী কিন্তু পৌষ্টিক নালীর সাথে কোনো রিলেশন নাই। এই জন্য কেউ কিন্তু ভুলেও তোমার ম্যালপিজিয়ান নালীটাকে ওর পৌষ্টিক নালীর একটা পার্ট মনে করো না। অনেকে মনে করে যে ম্যালপিজিয়ান নালীকে তো আশেপাশে আছে, তো এটাকে আসলে পৌষ্টিক নালীর আন্ডারে পড়ে কিনা। এটা আসলে পৌষ্টিক নালী সে আমরা ধরি না, কারণ এটা কি ওর রেচন অঙ্গ, মানে রেচন কাজ করতেছে। তো এটাকে কেন আমরা আসলে মানে পৌষ্টিকের মধ্যে দিব? হ্যাঁ, বইতে লেখা আছে যে পৌষ্টিক নালীর একটা পার্টে ওটা লিখে রাখছে, বাট ওইটা কিন্তু আসলে আমরা এভাবে ধরি না। সবচেয়ে পছন্দের ছিল এই চ্যাপ্টারটা। আমার এই চ্যাপ্টারটা আমি অনেক দুঃখ নিয়ে পড়তাম, বুঝছো, আমি অনেক দুঃখ নিয়ে পড়তাম। তো তারপরে হচ্ছে যে আমাদের এটা মানে শেষ কোশ্চেন। তো ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয় কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে সবাই পারবা। ঘাসফড়িং এর মুখের অংশ নয় কোনটা? মুখের অংশ নয় কোনটা? তো মুখের অংশ নয় কোনটা? ঘাসফড়িং এর মুখের অংশ নয় কোনটা? তাহলে মুখে কি কি থাকে? মুখে থাকে হচ্ছে তোমার ল্যাব্রাম, ল্যাব্রাম থাকে, ল্যাব্রাম থাকে। তারপরে ম্যান্ডিবল থাকে, ম্যান্ডিবলে কি করে? চাবায়। ম্যান্ডিবলে কি করাতের মতো দাঁত থাকে, তাই না? তারপর হচ্ছে ম্যাগজিলা, ম্যাগজিলা, কে যেন ফোন দিচ্ছে বারবার। ম্যাগজিলা। তারপরে কি লেবিয়াম, শুরুতে থাকে ল্যাব্রাম, পরে হচ্ছে লেবিয়াম। তারপর লাস্টে থাকে কি হাইপোফ্যারিংস, হাইপো মানে নিচে, ফ্যারিংস, হাইপোফ্যারিংস। তো টোটাল 5টা। তো দেখো তো, ল্যাব্রাম আছে, ল্যাবিয়াম আছে, হাইপোফেরিংস আছে, এপিক্রেনিয়াম নাই। এপিক্রেনিয়াম কিন্তু একদম ফার্স্টে পড়ছিলাম, ওটা কি ছিল? হেড ক্যাপসুল, তাই না? ওটা কি ছিল? হেড ক্যাপসুল ছিল। তো আমরা মোটামুটি 3 ক্লাসে যেগুলো পড়ছি এবং 3 ক্লাসে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওরকম কোশ্চেনগুলো আমাদের মোটামুটি কিন্তু সলভ হয়েই গেছে। তো যারা যারা ক্লাসে ছিলা তোমরা কিন্তু অবশ্যই বেনিফিটেড হবা যে এটা রিভাইজ হয়ে গেল। কেটে দেওয়ার পরেও ফোন দিচ্ছে। তো এইটাও মোটামুটি হচ্ছে আজকের ক্লাস। তো আমরা হচ্ছে আজকে এখানেই সমাপ্তি করে দিব।
তো ভাইয়ার হচ্ছে এইচএসসি 23 নিয়ে একটা কোর্স চলতেছে, তোমাদের যদি ছোট ভাই বোন থাকে তাহলে একটু জানাও, যে আমাকে নক দিলেও হবে অথবা হচ্ছে বায়োলজি ক্লাসরুম পেজেও হচ্ছে নক দিলে হবে। আর এই ক্লাসগুলো হচ্ছে তোমরা ইউটিউবে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যখন ফ্রি টাইম পাও তখন হচ্ছে এগুলো একটু রিভাইজ দিবা, ঠিক আছে, রিভাইজ দিবা বা হচ্ছে পড়ার আগে ক্লাসগুলো দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক বেনিফিট হবে। তো আজকে ক্লাস হচ্ছে আমরা এখানেই শেষ করছি। তো যারা ছিলে পুরো টাইম রেসপন্স করছিলা সবাইকে হচ্ছে, না না ওরকম কেউ ফোন দেয় নাই, এত সৌভাগ্য হয় নাই। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট এভরিওয়ান। ঘাসফড়িং এর নেক্সট ক্লাস কোন দিন নিব এটা আসলে বলা কঠিন, ভাইয়া একটু চিন্তা করতে হবে আর কি। তো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি নেওয়া যায়, তোমরা হচ্ছে আগের ক্লাসগুলো দেখে ফেলো, ঠিক আছে, ভাইয়া হচ্ছে গ্রুপে জানাই দিব। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে। আমার অনেক ভালো লাগতেছে, তোমরা হচ্ছে অনেক রেসপন্স করছো। তো রেসপন্স করলে হচ্ছে ভালো লাগে, নাহলে দেখা যায় আমারই ঝিমানি চলে আসে। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।